নমস্কার। আজকে কর্কট রাশিকে নিয়ে বলবো। কর্কট রাশির ক্ষেত্রে রাহুর যে অবস্থান, রাহু তো অবস্থান করছে অষ্টম ঘরে এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে। এই রাহু 2026-এ কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, অবস্থান করবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, সেটা হচ্ছে আগস্ট মাসের 2 তারিখে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় থাকে। আর রাহু কিন্তু কারো গ্রহ না। এই কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে অবস্থান করছে রাহু, তো বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা তৈরি হবে কর্কট রাশির ক্ষেত্রে, এবং নিজের নক্ষত্রে রাহু থাকছে। তবে দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে, এটাও ঠিক। দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে, কিন্তু রাহু তো পাপী গ্রহ, যতই ভালো পজিশনে থাকুক খারাপ প্রভাব কিছু না কিছু দিবে। আমি সেই জিনিসটারই উঠিয়ে তুলে ধরছি আজকের এই আলোচনাতে, যে এই দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। যাদের জন্মকুষ্ঠিতে রাহু এই সমস্ত নক্ষত্রে রয়েছে তারা বিশেষভাবে সাবধান, কারণ সাবধানের মান নাই। আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। আগে থেকে যদি নিজের ডিসিশন, নিজের জায়গাটাকে যদি সঠিক করে নিতে পারি, তাহলে 2026 যথেষ্ট ভালো ফল দিবে এই কর্কট রাশিকে। কারণ কর্কট রাশির ক্ষেত্রে সূর্যের বছর, আর সূর্যের কিন্তু সূর্য অবস্থানই, সূর্যের যে অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘর। তো যার জন্যই কিন্তু আজকের এই আলোচনাটা আমি করছি রাহুকে নিয়ে, রাহুর যে নক্ষত্রগুলোকে নিয়ে, যে এই নক্ষত্রে যাদের জন্মকুষ্ঠিতে রাহু অবস্থান করছে তাদেরকে হতে হবে বিশেষভাবে সাবধান, তাদেরকে বিশেষভাবে সাবধান হতে হবে। তো যাই হোক, অনুষ্ঠানে শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নেই। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, মূল বক্তব্যে ফিরে আসি। কর্কট রাশির ক্ষেত্রে রাহু 2026-এ অবস্থান করছে একদম অষ্টম ঘরে, কুম্ভ রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টও থাকছে, দৃষ্ট হচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বারা নবম দৃষ্টি পাচ্ছে। কিন্তু রাহু তো পাপী গ্রহ, একটা কয়লাকে যতই ধোয়া যাক, কয়লা তো কয়লাই থাকবে, কালি লাগবে। কিন্তু সেই কয়লাকে আবার যদি জ্বালানো যায় তাহলে কিন্তু আগুন হচ্ছে, সেই আগুন কিন্তু অনেক দিকেই কাজে লাগে। তো সেরকম কিন্তু রাহু, রাহু ছাড়া কিন্তু আমাদের জীবন চলবে না। রাহু হচ্ছে কি অ্যাম্বিশন, রাহু হচ্ছে কি লোভ, লালসা, এগুলো কিন্তু জীবনে দেয়। এগিয়ে যাওয়ার পথটা কিন্তু রাহুই দেখায়। কিন্তু সেই রাহুই কিন্তু আবার মনের মধ্যে ক্রোধ দেখায়, মনের মধ্যে ইন্টেনশন খারাপ নিয়ে আসবে। বিভিন্ন রকম যেগুলো পাপ কাজ, সেগুলো কিন্তু রাহুর দ্বারাই সম্ভব। তো সেই জিনিসগুলো কিন্তু রাহুও করায়, এটাও কিন্তু বুঝতে হবে। রাহু যেরকম গরিবকে রাজা করে দেয়, সেরকম রাজাকে ভিখারি করে দেয়। সেরকম আবার রাহু মানে কাউকে কিছু যদি কিছু দেয়, তো সেই জিনিসটা আবার ছিনিয়েও নিয়ে নেয়, যেটা কিন্তু শনি নেয় না। রাহু পাপগ্রহের শ্রেণীতে কিন্তু নাম্বার 1, তারপরে কিন্তু শনি। কারণ শনি পরীক্ষা করে এবং যে ফলটা দেয় সেটা পুরস্কার হয়ে যায়। আর রাহু যে জিনিসটা দেয় সেটা কিন্তু আবার পরবর্তীতে ছল চাতুরি করে সে আবার ছিনিয়েও নিয়ে নেয়। এদিকটাও বুঝতে হবে। তো যাই হোক, মেন বক্তব্যে ফিরে আসি। কর্কট রাশির ক্ষেত্রে যাদের জন্মকুষ্ঠিতে রাহু অবস্থান করছে, সবার প্রথম যে নক্ষত্রটা নিয়ে বলবো সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্র হচ্ছে কি, আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুরই নক্ষত্র, কিন্তু এর যে অবস্থান, এটা দ্বাদশ ঘরে পড়ে যাচ্ছে, মিথুন রাশিতে পড়ে যাচ্ছে। রাহু যদি দ্বাদশ ঘরে অবস্থান করে এই নিজের নক্ষত্রে, তো কী হবে? কোর্ট কেস মোকদ্দমা দিবে, জীবনে খরচাপাতি ব্যয়বহুল্য করাবে, যেখানেতে খরচা করার না সেখানেতেও খরচা করাবে, মনের মধ্যে ভ্রম করাবে, একাধিক অর্থ ব্যয় করাবে যাত্রার দিকে, যে যাত্রাগুলোতে প্রয়োজন নাই, এবং নিরর্থক ঘুরাবে যাত্রাতে। কোর্ট কেস মোকদ্দমা নিয়ে আসবে, শত্রুদের বৃদ্ধি করিয়ে দিবে, এবং একটুতে মাথা গরম করাবে, গন্ডগোল, অশান্তি, ঝুর ঝামেলা এগুলো কিন্তু দিয়ে দিবে। কারণ রাহুর নিজের নক্ষত্র অবস্থান করছে, এই নক্ষত্রের যে অধিপতি হচ্ছে কি রুদ্রদেব, ভোলে আবার একটা রুদ্র রূপ, রূপান্তরের রূপ, সংঘর্ষ, গন্ডগোল, অশান্তি, এগুলো কিন্তু পরিবর্তন, এগুলো নিয়ে চলে আসে। যার জন্য আদ্রা নক্ষত্রে যাদের রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে তারা কিন্তু এই 2026-এ বিশেষ সাবধান। যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে, বুঝে সুঝে কাজ করতে হবে, কারোর কথাই কাজ করা যাবে না। এবং ইন্টারনাল অ্যাফেয়ার বা শয্যা সুখ, এই জিনিসগুলো থেকে কিন্তু মানে দূরে থাকতে হবে। যে অবৈধ সম্পর্ক, এইগুলো জিনিস থেকেও কিন্তু দূরে থাকতে হবে এই রাহুর এই অবস্থানে। এই অবস্থান যদি কারোর জীবনে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভোলে আবার বিশেষ অভিষেক করতে হবে, বিশেষ মুদ্রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন বিশেষ মুদ্রাতে। এরপরে যে নক্ষত্রটি বলবো সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, এবং অশ্লেষা নক্ষত্রের 4টি চরণই পড়ে এই কর্কট রাশিতে। তো কর্কট রাশিতে যদি অশ্লেষা পড়ে যায়, তাহলে অশ্লেষাতে রাহু অবস্থান করা মানে রাশির উপর রাহু অবস্থান, তাহলে রাশিকে দুর্বল করে দিচ্ছে, মানসিক অশান্তি দিবে চরম, নিজের জিনিসটাকে, নিজের হকের জিনিসটাকে খুব ভালো মতন করে বুঝবে, যে জিনিসটা বেশি কাজ করবে, গন্ডগোল, অশান্তি এগুলো কিন্তু তৈরি করে দেবে নিজের হকের জিনিস পাওয়ার জন্য। মনের মধ্যে ইন্টেনশন খারাপ করে দিবে, গন্ডগোল, অশান্তি, মাথা গরম করাবে চট করে, ভ্রম জিনিসটাকে নিয়ে চলে আসবে, পিতামাতাদের সন্তানের সাথে বিচ্ছেদ করে দিবে, এরকম করে দিবে। তারপরে পিতার সাথে গন্ডগোল, অশান্তি হবে, এগুলো কিন্তু তৈরি করে দেবে অশ্লেষার নক্ষত্রে। নিজের ইন্টেনশনটাকে খুব খারাপ জায়গায় নিয়ে চলে যায় অশ্লেষাতে, বুঝতে দেয় না, একটুতে মাথা গরম হবে, একটুতে রেগে যাবে চট করে, এরকম ক্রোধী হয়ে যাবে জাতক জাতিকারা। খুবই খারাপ এই অবস্থান রাহুর এই নক্ষত্রে। তো যাই হোক, এবং একটুতেই কিন্তু আবার রং বদলে নেবে, যে এখনই বলবে এক কথা, পরক্ষণে আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যার জন্য সমাজে বদনাম হয়ে যায় এই অশ্লের সাথে যখন এই রাহু অবস্থান করে। তো এদের ক্ষেত্রেও কিন্তু সেই ভোলে আবার বিশেষ অভিষেক,
মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এগুলো কিন্তু পাঠ করতে হয়। এইখানটাতে রাহু যতই ভালো অবস্থানে থাকুক পাপ প্রভাব দিবেই। দেখা হলো যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, তো কী হবে, প্রভাবটা কিছুটা কম হবে, এটাও ঠিক, কিন্তু দিবেই পাপ প্রভাব, ফেস হতেই হবে কর্কট রাশিকে। তো যাদের জন্মগোষ্ঠীতে রাহু এই নক্ষত্রে অবস্থান করছে কর্কট রাশি, তাদের কিন্তু বিশেষভাবে সাবধান। এরপরে যে নক্ষত্রটি বলবো সেটা হচ্ছে কি মঘা নক্ষত্র, যার 4টি চরণই পড়ছে সিংহ রাশিতে, এবং কর্কট রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরে রাহুর এই অবস্থান নিজের মুখের বাণী গন্ডগোল অশান্তি করাবে, আত্মীয় স্বজনদের সাথে জায়গা জমি নিয়ে বিবাদ করিয়ে দিবে, অশান্তি গন্ডগোল লেগে যাবে, জায়গা জমি নিয়ে মানে এমন বিবাদ হবে যেটা কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত দৌড়াবে। এই জায়গা জমি নিয়ে ভাই ভাই গন্ডগোল অশান্তি করাবে, নিজের ভুল ডিসিশনের জন্য ঋণগ্রস্ত হয়ে যাবে জাতক, এমন ডিসিশন নিবে ভ্রম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে কোথাও তো ভুল ডিসিশন নিয়ে টাকা পয়সা ইনভেস্ট করলো বা ঋণ নিয়ে নিল, জাতক ফেসে যাবে, জাতক কিংবা জাতিকা। অতএব এদিক থেকে সাবধান। এখানটাতেও গোপন সম্পর্ক জিনিসটা উঠে আসছে, কর্মক্ষেত্রে বদনাম করিয়ে দিবে, নিজের মুখের কথা বাণীর কথার দরুন লোকের সাথে গন্ডগোল অশান্তি লাগবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান যাদের মঘা নক্ষত্রে রাহু অবস্থান করছে কর্কট রাশিতে। এদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন। অমাবস্যার দিন অবশ্যই স্নান করে ব্রাহ্মণের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, 5 রকম ফল দক্ষিণা ব্রাহ্মণ পূজারীকে দান করবেন, এবং প্রত্যেক দিন রাত্রিবেলা করে রাস্তার কুকুরদের খেতে দিবেন, দেখবেন ভালো উপকার পাবেন, বিশেষ করে অমাবস্যার দিন এটা কিন্তু করবেন। এরপরে যে নক্ষত্রগুলো সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের 2টি চরণ পরে কন্যা রাশিতে এবং 2টি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে। এখানটাতে গন্ডগোল অশান্তি করায়, বন্ধু বান্ধবদের অশান্তি করে দেবে, গন্ডগোল ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ করাবে, সমাজে যাদের সাথে উঠা বসা করাচ্ছে সেখানটাতে মাথা গরম করাবে। এই চিত্রা নক্ষত্রে খুবই কিন্তু খারাপ পজিশন করে। এবং চিত্রা নক্ষত্রে যারা কোনো কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যেখানটাতে কোনো কিছু তৈরি হচ্ছে, এই সমস্ত জায়গাতে নিজের মুখের কথার দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কোনো ডকুমেন্টেন্সিতে সই করতে গেলে হাজারবার চিন্তা ভাবনা করে করতে হবে যে আপনার মুখের কথাতে কোনো একটা সংস্থা চলছে, সেইখানটাতে কাউকে কোনো রকম একটা কিছু ডকুমেন্ট সাইন করে দিলেন, মান সম্মান চলে যাবে, বিপদে পড়ে যাবেন যদি না বুঝে সুঝে সেই কাজগুলো করেন, অসুবিধায় পড়ে যাবেন। অর্থাৎ চিত্রা নক্ষত্রের যাদের রাহু অবস্থান করছে তারা বিশেষ করে বাবা বিশ্বকর্মার পূজা অর্চনা করবেন, বাবা বিশ্বকর্মাকে স্মরণ করবেন। এই নক্ষত্রের অধিপতি দেবতাই হচ্ছে বিশ্বকর্মাদেব। বিশ্বকর্মা দ্বারা নির্মিত বস্তুর কোনো সময় বাস্তুদোষ থাকে না। যার জন্য কিন্তু আমি তুলে ধরলাম যে যাদের চিত্রাতে থাকলে কিন্তু এই জিনিসগুলো হয়। যে কোনো কাজ করতে গেলে বুঝে সুঝে করতে যাবেন, অক্লান্ত ঘুরাবে, কাজ নাই ভ্রমণ করিয়ে দেবে, যান এখানটাতে কাজটা করে আসেন, যে দেখালো নিটফল জিরো, কাজই হচ্ছে না, ভ্রম, হ্যাঁ ওখানে গেলেই হয়ে যাবে, প্রাপ্তি যোগ রয়েছে, আর কিছু হতে দিবে না, ডিস্টার্ব করে দেবে। এরপর যে নক্ষত্রটির কথা বলবো সেটা হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্র রাহু নিজের নক্ষত্র। স্বাতী নক্ষত্রের যে 4টি চরণ এটা তুলা রাশিতে পড়ছে, যেটা হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে 4র্থ ঘর। স্বাতী নক্ষত্রও কিন্তু এই জিনিস তৈরি করে দেয়, মনের মধ্যে ভ্রম জিনিসটা নিয়ে চলে আসে। এখানে বন্ধু বান্ধবদের সাথে যেরকম ধোকাবাজি হবে সেরকম বন্ধু বান্ধবের সাথে গন্ডগোল হবে রাহুর এই অবস্থানে। তবে সুবিধাও পাবে, সেটাও ঠিক, রাহু নিজের নক্ষত্রে সুবিধাও দিবে, কিন্তু পাপী গ্রহ তো, এই যদি 100 ভাগের মধ্যে 90 ভাগ ভালো পজিশন দেয় তো 10% এমন পাপ প্রভাব দিবে যে মানে ছেড়ে দেবে, কেঁদে পাচ্ছি, মনে হবে যে কী করলাম, মানে এরকম যে আকাশ থেকে পড়া, এরকম যাকে বিশ্বাস করলাম সেই ধোকা দিয়ে দিল। যে কাউকে কোনো একটা চেক সাইন করে দিলাম, কারণ এই নক্ষত্রের জাতক জাতিকারা একটা ব্যবসায়িক মুভমেন্ট থাকে এদের, এই স্বাতী নক্ষত্রে। তো কাউকে বিশ্বাস করে কোনো চেক সাইন করে দিল, একের জায়গায় 2 লিখে দিল, পাল্টে গিয়ে যাবে। যে কোনো কাগজপত্র সই করতে গেলে হিসাব করে সই করতে হবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের তো বিশেষ সাবধান। এই 4র্থ ঘরে রাহুর এই নক্ষত্রে ধোকাবাজি হয়ে যাবে, ধোকাদারি হয়ে যাবে, সাবধান। স্বাতী নক্ষত্রের এই কর্কট রাশি যাদের জন্মকুষ্ঠিতে কর্কট রাশিতে স্বাতী নক্ষত্রে রাহু অবস্থান করছে, যে কোনো কাজ করতে গেলে সাবধান, মাথা ঠান্ডা করে করতে হবে, বুঝে সুঝে কাজ করতে হবে, সাবধানের মান নাই। এই নক্ষত্রে রাহুর যে মেন উপাচার সেটাও বলে দিচ্ছি, মা সরস্বতী মার আরাধনা করবেন, মা সরস্বতী মার আরাধনা করবেন, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এরপরে যে নক্ষত্রটি বলবো সেই নক্ষত্রটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, বৃশ্চিক রাশিতে পড়ে 4টি চরণ। তো কর্কট রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশিটা তো 5ম ঘর। তো এইখানটাতেও কিন্তু সংঘর্ষ নিয়ে আসে জীবনে, পিতার সাথে পুত্রের সংঘর্ষ হয়ে যাবে, সন্তান খুব জেদি হয়ে যাবে, গন্ডগোল অশান্তি করে বেড়াবে, পিতামাতার মান সম্মান খেয়ে নেবে, নিজের মানে একটা নিজের সন্তান মানে মান সম্মান খেয়ে নেবে পিতামাতার, বাজে বাজে কাজকর্ম করে বেড়াবে, সংঘর্ষ গন্ডগোল অশান্তি এগুলো নিয়ে চলে আসবে। স্বাতী নক্ষত্রের আরও একটি কথা বলতে ভুলে গেলাম যে রাহুর এই নক্ষত্র অবস্থান, সমালোচনা শুনতে পারবে না কোনো রকমভাবে, যে কেউ আমার সমালোচনা করুক, সমালোচনা করলেই গন্ডগোল অশান্তি লেগে যাবে, যে কেউ পিছন দিক থেকে কিছু টন্টিং করে দিলেও গন্ডগোল লেগে যাবে। আর স্বাতী নক্ষত্রে গন্ডগোল হয়ে যাওয়া মানে বিশাল আকার ধারণ করে নিয়ে যাওয়া, প্রথমে ছোট তারপর কিন্তু বড় হয়ে যাবে। আর বৃশ্চিক রাশিতে যখন এই জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু অবস্থান করবে, চ্যালেঞ্জ নিয়ে চলে আসবে জীবনে, গন্ডগোল অশান্তি এগুলো করাবে। শিক্ষার জায়গায় শিক্ষা পড়াশোনা ঠিক মতন করে করতে দিবে না, যদি শৈশবেই পড়ে যায় তাহলে যে শৈশবে পড়ে গেল,
যে জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু অবস্থান করছে, রাহুর মহাদশায় পড়ে গেছে ছোটবেলায়, পড়াশোনা করতে দিবে না, চট করে অশান্তি হবে, সমস্যা তৈরি করে দিবে। তারপরে উচ্চশিক্ষায় আবার কিন্তু যথেষ্ট সাহায্য করবে, এটাও ঠিক, উচ্চ আধিকারিক নিয়ে আসবে। কারণ উচ্চ আধিকারিক আর চ্যালেঞ্জের সংঘর্ষের নক্ষত্র এই স্বাতী নক্ষত্র, প্রোটেস্ট করবে, মুখোমুখি তর্ক বিতর্ক করবে, বড় ছোট কিছু বুঝবে না, মানে মুখের উপরই বলে দেবে কে বড় কে ছোট, এগুলো বুঝবে না। এগুলো জিনিস কিন্তু হয় স্বাতী নক্ষত্রে, স্বাতী বলছি এই জ্যেষ্ঠা নক্ষত্রে, চ্যালেঞ্জ হয়, গন্ডগোল, যে কোনো কিছুকে চ্যালেঞ্জ নিয়ে নেবে। তো সেই জিনিসটা কিন্তু থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের আরও একটি বাজে দিক রয়েছে, সেটা হচ্ছে কি যে অবৈধ সম্পর্ক, প্রেম ভালোবাসা জড়িত হয়ে যাওয়া, বদনাম হয়ে যাওয়া, অবৈধ কোনো সম্পর্কে জড়িত হয়ে যাওয়া, এগুলো জিনিস বুঝাচ্ছে। অতএব এদিক থেকেও কিন্তু সাবধান। তো যাই হোক, এই নক্ষত্রের কথাগুলো তুলে ধরলাম, যাদের জন্মকুষ্ঠিতে রাহু এই নক্ষত্র অবস্থান করছে তারা বিশেষভাবে সাবধান। 2026 বুঝে সুঝে মাথা ঠান্ডা করে চলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে। আমি সাবধান করে দিলাম যার জন্য সবার প্রথমে, যে যাদের রয়েছে তারা বিশেষভাবে সাবধানে চলতে হবে। তো আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।